আজকে আমরা হ্যালো অ্যালকেন ও হ্যালো অ্যারিনের উপর তৃতীয় ক্লাস শুরু করব। দেখো, এই তৃতীয় ক্লাসে আমরা আলোচনা করব হাইড্রোকার্বন থেকে কিভাবে হ্যালো অ্যালকেন আমরা তৈরি করব। তো এর আগে স্টুডেন্টস, তোমাদের কিছু কথা বলা দরকার। কেমিস্ট্রি সাবজেক্টটা হয়তো তোমাদের কাছে বোরিং লাগতে পারে বা কঠিন মনে হয়। তো এই সাবজেক্টে যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে রেগুলার পড়াশোনা করতে হবে তোমাকে। এমন নয় যে 6 ঘন্টা 7 ঘন্টা তুমি রোজ কেমিস্ট্রি পড়ো। রোজ তুমি যদি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা কেমিস্ট্রি পড়ো, তাহলেই দেখবে কেমিস্ট্রি সাবজেক্টটা অনেকটা ইজি হয়ে যাবে তোমাদের কাছে। তো কেমিস্ট্রি কীরকমভাবে পড়া উচিত? রোজ যেটা তোমাদের টিউশনে বা যেখানে তোমরা পড়ছো সেখানে রোজ যে পড়াটা পড়াচ্ছে সেটা পড়ো। খুব জোর সেটা পড়তে আধা ঘন্টা বা 1 ঘন্টা লাগবে। এর সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো যে আগের যে চ্যাপ্টারগুলো হয়ে যাচ্ছে পড়ানো বা আগের যে পড়াগুলো হয়ে যাচ্ছে সেটা তোমাকে রোজ আধা ঘন্টা পড়তেই হবে। তুমি যদি আগেরগুলো আধা ঘন্টা না পড়ো, শুধু এখন যেটা চলছে সেটাই পড়তে থাকো, তাহলে প্রবলেম কী হবে না, তুমি আগেরগুলো এক সময় পুরো ভুলতে থাকবে। তুমি একদিক থেকে পড়ে যাবে, আবার একদিক থেকে ভুলে চলে যাবে। তুমি যখন পরীক্ষার সময় চলে আসবে তখন দেখবে যে তোমার কাছে আগের চ্যাপ্টারগুলো নতুন মনে হচ্ছে, শুধুমাত্র সেই সময় যে চ্যাপ্টারটা শেষ হয়েছে সেটা তোমার কাছে পরিষ্কার থাকবে। তাই প্রত্যেক দিন সে তোমার যে কিছুই পড়া থাক, পুরনো পড়া মিনিমাম 30 মিনিট পড়তেই হবে তোমাকে। ঠিক আছে? নতুন পড়ার সাথে সাথে পুরনো পড়াটা খুবই দরকার। না হলে কিন্তু কেমিস্ট্রি করতে পারবে না। কারণ প্রত্যেক দিন প্র্যাকটিস না করলে কেমিস্ট্রির যে রিয়েকশান বলো বা এরপর ডেরিভেশন আছে যেগুলো ফিজিক্যাল পার্টে, কোনোটাই কিন্তু মনে রাখা সম্ভব নয়। এর জন্য রেগুলার প্র্যাকটিস দরকার। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে আজকে আমরা শুরু করে দিই তাহলে। হাইড্রোকার্বন থেকে যে আমরা হ্যালো অ্যালকেন প্রস্তুত করব, এর যে ফার্স্ট রিয়েকশান আমাদের মাথায় আসে সেটা হচ্ছে মিথেন থেকে হ্যালো মিথেনগুলো কীভাবে তৈরি হচ্ছে। এটাই হচ্ছে একদম সবচেয়ে সহজ এক্সাম্পল তোমাদের হাইড্রোকার্বন থেকে হ্যালো অ্যালকেনগুলো তৈরি করার। মিথেনকে যখন আমরা সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া ঘটাবো, তখন কী পাবো? আমি ক্লোরোমিথেন পাবো। এই ক্লোরোমিথেন ফার্দার ক্লোরিনের সাথে রিয়াকশান করে তৈরি করতে পারে CH2 Cl2 ডাইক্লোরোমিথেন। এই ডাইক্লোরোমিথেন আবার 1 মোল ক্লোরিনের সাথে বিক্রিয়া করে তৈরি করতে পারে CH Cl3, যেটা টাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্ম নামে পরিচিত। আর কি, আবার একটা দেখো হাইড্রোজেন আছে, এই হাইড্রোজেনটাও কি আবার একটা Cl দিয়ে প্রতিস্থাপিত হয়ে টেট্রাক্লোরোমিথেন বা কার্বন টেট্রাক্লোরাইড তৈরি করতে পারে। তাহলে রিয়েকশনটা আমরা দেখলে কি বুঝতে পারছি? এটাই বুঝতে পারছি যে মিথেনের একটা করে হাইড্রোজেন একটা করে ক্লোরিন পরমাণু দ্বারা রিপ্লেস হয়ে যাচ্ছে, তাই তো? প্রথমে তৈরি করলো কি ক্লোরোমিথেন, তারপরে ডাইক্লোরোমিথেন, তারপরে টাইক্লোরোমিথেন এবং শেষে টেট্রাক্লোরোমিথেন বা কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে কি এই যে চারটে হাইড্রোজেনই চারটে হ্যালোজেন পরমাণু দিয়ে রিপ্লেস হতে পারে। এখানে ক্লোরিনের জায়গায় ব্রোমিন নিলেও একই রিয়াকশান হবে। তাহলে এই রিয়াকশান যেটা হচ্ছে, এই রিয়াকশানটা কোন পাথওয়েতে হচ্ছে? এটা কি SN1 বা SN2 হচ্ছে? কারণ আমি যেহেতু বলছি যে এখানে হাইড্রোজেনগুলো ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, কিন্তু ব্যাপারটা এটা SN1 বা SN2 পাথওয়েতে হয় না। এটা কি হয়? এটা হয় মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া, মানে র্যাডিক্যাল পাথওয়েতে, মানে র্যাডিক্যাল ফর্মেশন হয়ে এই বিক্রিয়াটা হয়। মুক্তমূলক মানে র্যাডিক্যাল ফর্মেশন হবে এখানে। তো এইটার একটু মেকানিজমটা আমরা দেখে নিই। যদিও তোমরা ক্লাস 11-এর মেকানিজম করেছো, কিন্তু ক্লাস 11-এর হয়তো তোমাদের এখন মনে নেই, তাই আমরা এর মেকানিজমটা একবার দেখে নেব। মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়াতে 3টে ধাপ আছে। যেরকম আমাদের SN1-এ 2টো ধাপ ছিল, তো মুক্তমূলকের ক্ষেত্রে কটা ধাপ আছে? 3টে ধাপ আছে। 3টে ধাপের মধ্যে প্রথম ধাপ কি? প্রথম ধাপ হচ্ছে সূচনা বা ইনিসিয়েশন বা সূচনা পর্যায়। দ্বিতীয় ধাপ প্রোপাগেশন বা বিস্তার পর্যায়। তৃতীয় এবং শেষ ধাপ টার্মিনেশন বা সমাপ্তি পর্যায়। এই 3টে ধাপে কি হচ্ছে না, দেখো ইনিসিয়েশনে প্রথমে কি আসে? ক্লোরিন
অণু আছে, ক্লোরিন অণুর উপরে সূর্যরশ্মি পড়ার ফলে কি হলো, এই এইচ নিউ, সূর্যরশ্মিকে আমরা এইচ নিউ দিয়ে লিখি, কারণ সূর্যরশ্মি বা আলোক রশ্মিকে আমরা কী ধরি, ফোটন কণার স্রোত। এই ফোটন কণার স্রোত হিসাবে ধরার জন্য একে আমরা এইচ নিউ হিসাবে লিখি। তো এখানে দেখো কি হবে, দুটো ক্লোরিন র্যাডিক্যাল তৈরি হবে। কি তৈরি হবে? দুটো ক্লোরিন র্যাডিক্যাল। র্যাডিক্যাল কীভাবে তৈরি হয়? হোমোলাইটিক বন্ড ক্লিভেজের ফলে। তাহলে ক্লোরিন দুটোর মাঝে যে বন্ধন আছে, সেই বন্ধন থেকে কি হবে, এই র্যাডিক্যালটা কীভাবে তৈরি হয় দেখো। এই যে ক্লোরিন অণুতে ক্লোরিন যে বন্ড আছে, একটা বন্ডে কি দুটো ইলেকট্রন থাকে, একটা ইলেকট্রন এই ক্লোরিনের উপরে, আরেকটা ইলেকট্রন বন্ড ভেঙে আরেকটা ইলেকট্রন আরেকটা ক্লোরিনের উপর চলে যাবে। এইভাবে তৈরি হচ্ছে দুটো ক্লোরিন র্যাডিক্যাল। বিস্তার পর্যায়ে এবারে কি হবে, বিস্তার পর্যায়ে দেখো মিথেনকে CH4কে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি দেখানোর সুবিধার জন্য। মিথেন মানে কি, কার্বনের সাথে 4টে হাইড্রোজেন যুক্ত আছে। তাহলে এর সাথে দেখো ক্লোরিন র্যাডিক্যালের বিক্রিয়া, এই বিক্রিয়াতে কি হচ্ছে, এই ক্লোরিন র্যাডিক্যালের একটা ইলেকট্রন এই হাইড্রোজেনকে দেবে। এই হাইড্রোজেন কি করবে, এই হাইড্রোজেন কার্বনের যে বন্ডটা আছে, এই বন্ডটা এবারে ব্রেক হবে এবং এই হাইড্রোজেন এই ক্লোরিনের সাথে বন্ড তৈরি করবে। দেখো এটা হোমোলাইটিক ফিউশন হয়েছে। তাহলে এখান থেকে কি তৈরি হবে, একটা মিথাইল র্যাডিক্যাল তৈরি হবে, CH3 ডট প্লাস তৈরি হবে HCl। এই CH3 ডট আবার একটা আনডিসোসিয়েটেড Cl2 সাথে রিয়াকশন করবে। দেখো রিয়াকশন, তাহলে CH3 র্যাডিক্যাল প্লাস Cl2 একই রকমভাবে রিয়াকশন হবে। এখান থেকে ক্লোরিনের একটা ইলেকট্রন ভেঙে এই একদম সেম পাথওয়েতে হবে, তৈরি করবে CH3Cl বা ক্লোরোমিথেন। আরেকটা ক্লোরিন পরমাণু কি হবে, ক্লোরিন র্যাডিক্যালে পরিণত হবে। টার্মিনেশনে কি হবে না, যতগুলো র্যাডিক্যাল থাকছে সবকটা র্যাডিক্যাল নিজের পরস্পরের মধ্যে যুক্ত হয়ে এই বিক্রিয়াকে শেষ করবে। তার টার্মিনেশনে দেখো দুটো ক্লোরিন র্যাডিক্যাল থেকে তৈরি হবে একটা ক্লোরিন অণু। এইরকম কি অনেক মিথাইল রিয়াকশন মিডিয়ামে এরকম মিথাইল র্যাডিক্যাল অনেক থাকবে। এই মিথাইল র্যাডিক্যালগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে তৈরি করবে ইথেন। তাহলে আমার প্রোডাক্ট কোনটা, এটা হচ্ছে আমার প্রোডাক্ট। এই একই রকমভাবে এই CH3Cl কী করতে পারে, আবার একটা Cl ডটের সাথে রিয়াকশান করবে, সেখানে একই রকমভাবে আবার একটা ক্লোরিন ঢুকবে, এভাবে CH2Cl, তারপর CH3, তারপরে CCl4 তৈরি করবে। তাহলে এটা তোমরা সবাই নোট ডাউন করে নাও খাতাতে। এই হচ্ছে মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া কৌশল। এবারে দেখো আমরা এক্ষুনি মিথেনের সাথে রিয়াকশান দেখলাম। এবারে যদি আমরা এমন কোনো হাইড্রোকার্বন নিই বা কোনো অ্যালকেন নিই যেখানে একের অধিক কী আছে, অসমতুল্য হাইড্রোজেন আছে, সেরকম অ্যালকেনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো। ধরো প্রোপেনকে যদি আমরা কনসিডার করি, প্রোপেন CH2 CH3 একে যদি আমরা একইভাবে রিয়াকশন করি কি পাবো। তাহলে দেখো এইখানে দুরকম প্রোডাক্টের পসিবিলিটি আছে। একরকমই কি হতে পারে, এই যে এই তিনটে হাইড্রোজেন আর এই তিনটে হাইড্রোজেন, এরা দুজন এই ছটা হাইড্রোজেন ইকুইভ্যালেন্ট হাইড্রোজেন। তাহলে এক হতে পারে যে এইখানের হাইড্রোজেন একটা ক্লোরিন দিয়ে রিপ্লেস হতে পারে, এই দিকের হাইড্রোজেনও রিপ্লেস হতে পারে, বা এই দিকের মিথাইল গ্রুপেরও হাইড্রোজেন রিপ্লেস হতে পারে, আমরা একই প্রোডাক্ট পাবো। আরেকটা হতে পারে এই যে এইখানে CH2, এইখানে দুটো হাইড্রোজেন আছে, দেখো এইখান থেকেও একটা হাইড্রোজেন কি হতে পারে, ক্লোরিন দিয়ে রিপ্লেস হতে পারে। তাহলে এখানে আমরা দুটো প্রোডাক্ট পাচ্ছি। কি প্রোডাক্ট, CH3 CH2 Cl, আর একটা প্রোডাক্ট পাচ্ছি CH3 এখানে CH3। দেখো দুটো প্রোডাক্ট পেলাম। একটা কি পেলাম, একটা হচ্ছে 1 ক্লোরোপ্রোপেন আর একটা 2 ক্লোরোপ্রোপেন।
তাই না? এটা কি 1 ক্লোরোপ্রোপেন 2, তাহলে এই যে প্রোপেনের ক্লোরিনেশন, তাহলে প্রোপেনের ক্লোরিনেশন করে দুটো প্রোডাক্ট পাচ্ছি আমরা, এক হচ্ছে 1 ক্লোরোপ্রোপেন, আরেকটা হচ্ছে 2 ক্লোরোপ্রোপেন। তাহলে দেখো এইখানে 1 ক্লোরোপ্রোপেন আর 2 ক্লোরোপ্রোপেন এই দুটোর মধ্যে কোন প্রোডাক্টটা আমি বেশি পাবো? দুটোই কি সমান পাবো, নাকি কোনো একটা বেশি পাবো কোনো একটা কম পাবো? এটা কিসের উপর নির্ভর করবে? এটা নির্ভর করবে যে এই রিয়াকশানে কোন টাইপের হাইড্রোজেন পার্টিসিপেট করছে। তাহলে দেখো এইখানে যে হাইড্রোজেন আছে মিথাইল গ্রুপের এইখানটাতে 3টে হাইড্রোজেন, এরা কি হাইড্রোজেন? এরা 1 ডিগ্রি হাইড্রোজেন, এরা হচ্ছে 1 ডিগ্রি হাইড্রোজেন। এইভাবে এই হাইড্রোজেনটাও কি 1 ডিগ্রি হাইড্রোজেন। এই মাঝে যে হাইড্রোজেন আছে দেখো, এটা একটা 2 ডিগ্রি কার্বনের সঙ্গে যুক্ত আছে। এই 2 ডিগ্রি কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেন কি হবে? 2 ডিগ্রি হাইড্রোজেন। এবারে দেখো আমরা জানি, আমরা এখনই দেখলাম এর মেকানিজমে যে এখানে কি জেনারেট হচ্ছে, র্যাডিক্যাল জেনারেট হচ্ছে, তাই তো? এখানে র্যাডিক্যাল পাথওয়েতে রিয়াকশন হচ্ছে। এই র্যাডিক্যালের স্টেবিলিটির অর্ডার কি? র্যাডিক্যালের স্টেবিলিটি অর্ডার বা মুক্তমূলকের স্থায়িত্ব কীরকম হয়? 3 ডিগ্রি মুক্তমূলক গ্রেটার দেন 2 ডিগ্রি মুক্তমূলক গ্রেটার দেন 1 ডিগ্রি। এই হচ্ছে মুক্তমূলকের স্থায়িত্ব। এবারে দেখো এই যে মুক্তমূলকের স্থায়িত্ব, তাহলে হাইড্রোজেনের অ্যাক্টিভিটিটা কীরকম হবে? হাইড্রোজেনের ক্ষেত্রেও সেম অর্ডার ফলো করবে। 3 ডিগ্রি হাইড্রোজেন মোর রিয়াক্টিভ, দেন 2 ডিগ্রি হাইড্রোজেন, দেন 1 ডিগ্রি হাইড্রোজেন। কারণ যদি 3 ডিগ্রি হাইড্রোজেন রিয়াক্ট করে তাহলে 3 ডিগ্রি র্যাডিক্যাল তৈরি হবে। 2 ডিগ্রি হাইড্রোজেন রিয়াক্ট করলে 2 ডিগ্রি র্যাডিক্যাল হবে। 1 ডিগ্রি হাইড্রোজেন রিয়াক্ট করলে 1 ডিগ্রি র্যাডিক্যাল তৈরি হবে। তাহলে যেখানে 2 ডিগ্রি হাইড্রোজেন ক্লোরিন দিয়ে রিপ্লেস হচ্ছে সেই প্রোডাক্ট হবে মেজর প্রোডাক্ট। এই প্রোডাক্টটা তাহলে মেজর প্রোডাক্ট, তাই না? এইখানে 2 ডিগ্রি রিপ্লেস হয়েছে, এখানে কি হয়েছে 1 ডিগ্রি হাইড্রোজেন রিপ্লেস হয়েছে, তাহলে এইটা হবে মাইনর প্রোডাক্ট। কোনটা কত পার্সেন্ট হবে? এটা যেহেতু মাইনর পার্সেন্ট, এটা হবে নিয়ার অ্যাবাউট 45%। এটা কত হবে? এটা হবে 55%। তাহলে বোঝা গেল কেন এটা মেজর প্রোডাক্ট হচ্ছে, কেন এটা মাইনর হচ্ছে। এইবার এই সেম রিয়াকশান যদি আমরা ব্রোমিনের ক্ষেত্রে দেখি, প্রোপেনের সাথে ব্রোমিনের রিয়াকশান CH2, এই রিয়াকশান একটু বেশি টেম্পারেচার লাগে, কারণ ব্রোমিন যেহেতু ক্লোরিনের থেকে কম রিয়াক্টিভ। এর সাথে ব্রোমিনের রিয়াকশান উৎপন্ন হবে সেম টাইপ অফ প্রোডাক্ট। এটা কি 1 ব্রোমোপ্রোপেন প্লাস এটা হবে 2 ব্রোমোপ্রোপেন। একই রকমভাবে এটা কি হবে? এটা এখানে একই রকম মেজর প্রোডাক্ট, এটা মাইনর প্রোডাক্ট। চেঞ্জ কি জায়গাতে হবে? এখানে যে জায়গাটাতে চেঞ্জ হবে দেখো, ক্লোরিনেশনের ক্ষেত্রে মেজর প্রোডাক্ট পেয়েছিলাম আমরা 55%, এখানে পাবো 98%। এটা মাত্র 2% পাবো। এর কারণ কি? এর কারণ হলো ক্লোরিনের থেকে ব্রোমিনের সিলেক্টিভিটি বেশি। তাহলে ব্রোমিন ইজ মোর সিলেক্টিভ দেন ক্লোরিন, মোর সিলেক্টিভ দেন ক্লোরিন। এর কারণ হলো ব্রোমিন ইজ মোর সিলেক্টিভ দেন ক্লোরিন। কারণ ব্রোমিন সবসময় চাইবে সেই প্রোডাক্টটাই তৈরি করতে যেটা মোর স্টেবল, মানে যেটা মেজর প্রোডাক্ট। তাহলে মেজর প্রোডাক্ট তাহলে ব্রোমিনের ক্ষেত্রে মেজর প্রোডাক্টের টেন্ডেন্সিটাই বেশি হবে, ও মাইনর প্রোডাক্ট একদমই তৈরি করতে চাইবে না। তার জন্য আমরা এই পার্সেন্টেজটা দেখতে পাই, মেজর প্রোডাক্ট 98% এবং মাইনর প্রোডাক্ট 2%। এবারে চলে আসি আয়োডিনের ক্ষেত্রে অ্যালকেনের রিয়াকশান কীরকম হয়। একই রকম হবে, পার্থক্য হবে শুধু আয়োডিনের ক্ষেত্রে হবে উভমুখী বিক্রিয়া। দেখো মিথেনের সাথে আয়োডিনের বিক্রিয়া সূর্যালোকের উপস্থিতিতে কী পাবো? আয়োডোমিথেন প্লাস HI। এই বিক্রিয়া উভমুখী বিক্রিয়া। কারণ কি? HI কি করে এখানে? HI দ্বারা
CH3 বা আয়োডোমিথেন বিজারিত হয়ে CH4 তৈরি করে, তাই তো? CH4 তৈরি করে দেয়। তাহলে এই এইচআইয়ের বিজারণকে আটকানোর জন্য এখানে আমরা কি ইউজ করবো? জারক পদার্থ, যেমন তীব্র জারক পদার্থ, যেমন HiO3, হাইড্রোআয়োডিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড, এরকম তীব্র কোনো জারক পদার্থ ইউজ করব। এদের ইউজ করার ফলে কী হবে? প্লাস HiO3 কি উৎপন্ন হবে? তাহলে এই যে জারক পদার্থ কি করলো? HIকে জারিত করে আয়োডিনে রূপান্তরিত করে দিল। ফলে HI মিডিয়াম থেকে বেরিয়ে যাবে এবং HI না থাকলে বিক্রিয়া ব্যাকওয়ার্ড দিকে হওয়ার কোনো চান্স থাকবে না, ফলে আমরা সহজেই প্রোডাক্ট পেতে থাকবো। এর জন্য এখানে HiO3 বা HNO3 বা কিছু ক্ষেত্রে HGO ইউজ করা হয়। এখানে আমরা দুটো উদাহরণ নিয়েছি, একটা হলো বেঞ্জাইলিক হ্যালোজিনেশনের আর একটা হলো অ্যালাইলিক হ্যালোজিনেশনের। তো বেঞ্জাইলিক হ্যালোজিনেশনে এখানে দেখো টলিউনের সাথে ব্রোমিনের রিয়াকশান হচ্ছে, সূর্যালোকের উপস্থিতিতে আমরা কি পাচ্ছি? বেঞ্জাইল ব্রোমাইড। এই বিক্রিয়া বলো বা এই প্রোপিন থেকে এখানে যে থিক্লোরোপ্রোপিন তৈরি হচ্ছে, এই বিক্রিয়াগুলো অন্যান্য যে মুক্তমূলক বিক্রিয়া হলো, মানে অ্যালকেনের সাথে মুক্তমূলক বিক্রিয়াগুলোর থেকে অনেক বেশি দ্রুত ঘটে। এর কারণ কি না, টলিউইন থেকে যখন বেঞ্জাইল ব্রোমাইড তৈরি হচ্ছে, এখানে কি হয়? বেঞ্জাইল র্যাডিক্যাল তৈরি হয়। এই বেঞ্জাইল র্যাডিক্যাল দেখো বেঞ্জিনের সঙ্গে রেজোনেন্সে অংশগ্রহণ করছে। একই রকমভাবে প্রোপিন থেকে যখন 3-ক্লোরোপ্রোপিন তৈরি হচ্ছে, সেখানে কি তৈরি হচ্ছে? অ্যালাইলিক র্যাডিক্যাল। এই অ্যালাইলিক র্যাডিক্যালও ডবল বন্ডের সঙ্গে এখানে কনজুগেশনে অংশগ্রহণ করেছে। তাহলে এই কনজুগেশন বা রেজোনেন্সের জন্য এই সমস্ত ইন্টারমিডিয়েটগুলো অনেক বেশি স্টেবল, এবং ইন্টারমিডিয়েট স্টেবল হওয়ার জন্য এদের রেট অফ রিয়াকশান অনেক হাই। এরপর আমরা অ্যালকিনে হ্যালোজেন অ্যাসিড অ্যাড করে হ্যালো হাইড্রোকার্বন প্রস্তুত করব। তাহলে দেখো, যখন আমরা কোনো অ্যালকিনের সাথে হ্যালোজেন অ্যাসিডের রিয়াকশান করছি, এটা কি অ্যাডিশন রিয়াকশান বা সংযুক্তি বিক্রিয়া। এই অ্যাডিশন রিয়াকশানে হ্যালোজেন পরমাণু, এই যে হ্যালোজেন পরমাণু, এই হ্যালোজেন পরমাণু দেখো এই ডবল বন্ডে যুক্ত দুটো কার্বনে যে কোনো একটা কার্বনে হ্যালোজেন পরমাণু যুক্ত হচ্ছে এবং আরেকটা কার্বনে হাইড্রোজেন পরমাণু যুক্ত হচ্ছে। তাহলে আমরা দুটো প্রোডাক্ট পাচ্ছি, তাই তো? এর ফলে আমরা দুটো প্রোডাক্ট পাচ্ছি। এই দুটো প্রোডাক্টের মধ্যে কোন প্রোডাক্টটা মেজর হবে এবং কোন প্রোডাক্টটা মাইনর হবে? এই দুটো প্রোডাক্টের মধ্যে মেজর মাইনর প্রোডাক্ট ডিসাইড করার জন্য আমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে মার্কনিকভ রুল। মার্কনিকভ রুল অনুযায়ী কি দেখো, এই যে HXের তো দুটো পার্ট আছে। HXের যদি আমরা HXকে দেখি, এর দেখো দুটো পার্ট আছে, কি পজিটিভ পার্ট, X হচ্ছে নেগেটিভ পার্ট। তাহলে মার্কনিকভের রুল অনুযায়ী আমরা সহজভাবে বলতে পারি যে X পার্টটা বা নেগেটিভ পার্টটা এই দুটো কার্বনের মধ্যে সেই কার্বনে যুক্ত হবে যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম। তাহলে এখানে হাইড্রোজেনের সংখ্যা কোন কার্বনে কম? এই কার্বনটাতে হাইড্রোজেনের সংখ্যা কম, এবং H পার্ট বা পজিটিভ পার্টটা সেই কার্বনের সঙ্গে যুক্ত হবে যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা বেশি। তাহলে মার্কনিকভ রুল অনুযায়ী এইখানে হাইড্রোজেন এবং এইখানে হ্যালোজেন পরমাণু প্রবেশ করার কথা। তাহলে দেখো, আমরা দেখো কোন প্রোডাক্টে এই ব্যাপারটা হয়েছে। এই প্রোডাক্টের ক্ষেত্রে দেখো নেগেটিভ পার্ট সেই কার্বনে যুক্ত হয়েছে যে কার্বনে হাইড্রোজেন কম, পজিটিভ পার্ট বা হাইড্রোজেন সেই কার্বনে যুক্ত হয়েছে যেখানে হাইড্রোজেনের পরিমাণ বেশি। তাহলে এটাই আমার মেন প্রোডাক্ট হবে, এইটা হবে না বললেই চলে। বুঝতে পেরেছ? সিম্পল এই রুল মনে রাখবে যে যখন কোনো অ্যালকিনে হ্যালোজেন অ্যাসিডের সংযুক্তি ঘটবে, তখন হ্যালোজেন অ্যাসিডের নেগেটিভ পার্ট মানে হ্যালোজেন পার্টটা যুক্ত হবে অ্যালকিনের সেই কার্বনটিতে যে কার্বনটিতে হাইড্রোজেনের সংখ্যা কম, এবং যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা বেশি সেখানে আমরা চোখ বন্ধ করে হাইড্রোজেন বসিয়ে দিতে পারি। এই রুলের আবার একটা ব্যতিক্রম দেখা যায়। কখন ব্যতিক্রম দেখা যাবে? দেখো, কোনো হ্যালোজেন অ্যাসিড এই রুলের কোনো ব্যতিক্রম দেখাবে না কোনো কন্ডিশনই। শুধুমাত্র একটি হ্যালোজেন অ্যাসিড আছে, যেটা হচ্ছে HBr। HBrকে যদি পারক্সাইডের উপস্থিতিতে অ্যালকিনের সাথে বিক্রিয়া ঘটানো যায়, তাহলে ও এই রুলের অপোজিট নিয়ম ফলো করবে, যেটাকে আমরা বলি কি অ্যান্টি মার্কনিকভ রুল। আর দেখে নেওয়া যাক কী হবে।
তাহলে দেখো, যখন আমরা কোনো অ্যালকিনের সাথে HBr এর অ্যাডিশন করব ইন প্রেজেন্স অফ পারক্সাইড, তখন এই দুটো প্রোডাক্টের মধ্যে মেন প্রোডাক্ট কোনটা হবে? মেন প্রোডাক্ট মানে এটা প্রায় 90%-এর উপরে হয়। কোন প্রোডাক্ট হবে? অ্যান্টি মার্কনিকভ প্রোডাক্টটা পাবো। এমনিতে যদি পারক্সাইড না নিতাম তাহলে মার্কনিকভ নিয়ম অনুযায়ী দেখো, হ্যালোজেন সেই কার্বনে যুক্ত হতো যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম, এবং হাইড্রোজেন সেই কার্বনে যুক্ত হতো যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা বেশি। কিন্তু পারক্সাইডের উপস্থিতির জন্য আমরা অ্যান্টি মার্কনিকভ প্রোডাক্ট পাবো। অ্যান্টি মার্কনিকভে তাহলে কী হবে না, হ্যালোজেন পার্টটা সেই কার্বনে যুক্ত হয়ে যাবে যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা বেশি, এবং হাইড্রোজেনটা সেই কার্বনে যুক্ত হয়ে যাবে যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম। তাহলে এই প্রোডাক্টটা পারক্সাইডের প্রেজেন্সে মেজর হবে। ঠিক আছে, এটাকে বলা হয় পারক্সাইড এফেক্ট। শুধুমাত্র HBr পারক্সাইড এফেক্ট শো করে। HBr কেবলমাত্র HBr পারক্সাইড এফেক্ট দেখায়। কেবলমাত্র HBr পারক্সাইড এফেক্ট দেখায়। এরপর আমরা দেখব যে অ্যালাইলিক পজিশনে বা বেঞ্জাইলিক পজিশনে যদি আমরা হ্যালোজেন গ্রুপ প্রবেশ করাতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কী রিঅ্যাকশন করব। দেখো, অ্যালাইলিক পজিশনে যদি আমি হ্যালোজেন প্রবেশ করাতে চাই, তার মানে এই কার্বনে আমাকে হ্যালোজেন প্রবেশ করাতে হবে। এই কার্বনটা কি? অ্যালাইলিক কার্বন। এটা অ্যালাইলিক কার্বন। এই পজিশনে যদি দেখো, এইখানে হলে তো আমরা সিম্পল HX অ্যাডিশন করে প্রোডাক্ট পেয়ে যেতাম, কিন্তু আমাকে এখন প্রবেশ করাতে হবে এই জায়গাতে হ্যালোজেন মৌল। ধরো এই জায়গাতে যদি আমাকে ক্লোরিন প্রবেশ করাতে হয়, তো এই জায়গাতে ক্লোরিন প্রবেশ করানোর জন্য আমি কি করতে পারি? একে গ্যাসীয় অবস্থাতে, আমরা একটু আগেই দেখলাম, তোমাদের রিঅ্যাকশন দেখিয়েছি, একে যদি গ্যাসীয় অবস্থায় 773 কেলভিন টেম্পারেচারে ক্লোরিনের সাথে রিঅ্যাকশন করিয়ে দিই, তাহলে কি পেয়ে যাব? CH2Cl। এখানে ডবল বন্ডের কোনো পরিবর্তন হবে না, প্রোডাক্ট পেয়ে যাব আমরা। আর কি করতে পারি? এর সাথে যদি আমরা SO2Cl2 বা সালফিউরিল ক্লোরাইড, এর নাম কি? সালফিউরিল ক্লোরাইড, এর সাথে যদি আমরা সালফিউরিল ক্লোরাইডের রিঅ্যাকশন ঘটাই ইন প্রেজেন্স অফ পারক্সাইড, তাহলেও আমরা এই প্রোডাক্ট পেয়ে যাব। মানে অ্যালাইলিক হ্যালোজিনেশন পসিবল। একে দেখো, একে যদি আমি ব্রোমিনেশন করতে চাই, একই রকমভাবে কি করব? আমরা ব্রোমিনের সাথে রিঅ্যাকশন করাবো, Br2 ব্রোমিনেশন প্রোডাক্ট পেয়ে যাব, অ্যালাইলিক ব্রোমিনেশন। এখানে অ্যালাইলিক কার্বনে ব্রোমিন প্রবেশ করবে। তাহলে এইভাবে তুমি অ্যালাইলিক পজিশানে কোনো হ্যালোজেনকে প্রবেশ করাতে পারো, ব্রোমিন বা ক্লোরিনকে। দেখো, ব্রোমিন প্রবেশ করানোর আবার একটা সুবিধাজনক রিঅ্যাকশান আছে, যেটা একদম প্রায় রুম টেম্পারেচারে রিঅ্যাকশান হয়, যেখানে কি হাই টেম্পারেচার প্রয়োজন। সেই রিঅ্যাকশানের জন্য কি প্রয়োজন? NBS প্রয়োজন, বা N ব্রোমোসাক্সিনামাইড। দেখো, এই প্রোপিনকেই যদি আমরা NBS দিয়ে রিঅ্যাকশান ঘটাই, NBS মানে হচ্ছে N ব্রোমোসাক্সিনামাইড, সাকসিনিক অ্যাসিডের একটা অ্যামাইড। এই হচ্ছে NBS এর স্ট্রাকচার। পারক্সাইডের প্রেজেন্সে যদি আমরা অ্যালকিনের সাথে N ব্রোমোসাক্সিনামাইডের রিঅ্যাকশন ঘটাই, তাহলে ওইখানে অ্যালাইলিক ব্রোমিনেশন ঘটবে। এটা কি অনেক সহজে পাবো আমরা, এত হাই টেম্পারেচার আমাদের এখানে দরকার নেই, রুম টেম্পারেচারে রিঅ্যাকশন হয়ে যাবে। এটা অনেক সহজ পদ্ধতি। এইবারে আসবো আমরা হ্যালোজেনের বিনিময় বিক্রিয়া দ্বারা কি করে একটা অ্যালকিল হ্যালাইড থেকে বা একটা হ্যালো হাইড্রোকার্বন থেকে কি করে আরেকটা হ্যালো হাইড্রোকার্বনে কনভার্ট করব। কিঙ্কেল শ্রেণী বিক্রিয়া কি বলছে না, যে কোনো ক্লোরো বা ব্রোমো অ্যালকেনের সাথে যদি আমরা NaI বা KI মানে সোডিয়াম বা পটাশিয়াম আয়োডাইডের রিঅ্যাকশন ঘটাই, তাহলে আমরা আয়োডো অ্যালকেন পেয়ে যাব। এখানে অ্যাসিটোনের কাজ কি? অ্যাসিটোন হচ্ছে এখানে দ্রাবক,
মানে অ্যাসিটোন দ্রাবকে রিয়াকশানটা করা হয়। এটা যদি ব্রোমো অ্যালকেন নিতাম, সেম প্রোডাক্ট পেতাম। অ্যাসিটোন দ্রাবক আর টেম্পারেচার CH3 CH2 আর NaBr, সেম রিয়াকশন, তাই না? এরপরে এটা তো গেল আয়োডিনেশন, তাই তো, যে ক্লোরো বা ব্রোমো অ্যালকেন থেকে কিভাবে আমরা আয়োডো অ্যালকেনগুলো পাচ্ছি। এরপরে যে বিক্রিয়াটা করব সেটা হচ্ছে ফ্লোরিনেশনের জন্য। সোয়ার্টস বিক্রিয়াতে আমরা কি দেখব না, কোনো অজৈব ফ্লোরাইডের সাথে, এখানে অনেকগুলো অজৈব ফ্লোরাইডের উদাহরণ দেওয়া আছে, এদের সাথে যদি আমরা ব্রোমো অ্যালকেন বা ক্লোরো অ্যালকেনের রিয়াকশান ঘটাই, তাহলে সেখান থেকে আমরা খুবই সহজে ফ্লোরো অ্যালকেন পেয়ে যাব। যেমন যদি আমরা এখানে ক্লোরো ইথেন নিই, CH2Cl, একে তুমি Hg2F2 এর সাথে রিয়াকশান করো, 2CH3CH2F প্লাস Hg2Cl2, একদম সিম্পল রিয়াকশান, ক্লোরো অ্যালকেন থেকে ফ্লোরো অ্যালকেন পেয়ে গেলে। এই ছিল তাহলে যে কিভাবে তুমি ক্লোরো বা ব্রোমো অ্যালকেনগুলোর থেকে ফ্লোরো অ্যালকেন পাবে। আরেকটা আছে যেটা তোমাদের ব্রোমো অ্যালকেন তৈরি করার ক্ষেত্রে খুবই ভালো বিক্রিয়া, ঠিক আছে? দেখো, কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণের সাথে যদি আমরা CH3, ধর এটা অ্যাসিটিক অ্যাসিডের সিলভার লবণ C, এটা কি অ্যাসিটিক অ্যাসিডের সিলভার লবণ, এর সাথে যদি আমরা ব্রোমিনের রিয়াকশন ঘটাই CCl4 দ্রাবকে, রিফ্লাক্স করলে কি পেয়ে যাবো আমরা, CH3Br, ব্রোমোমিথেন প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস AgBr। এটা হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট রিয়াকশান, ঠিক আছে? এটা কি রিয়াকশান? এটা হচ্ছে হান্স ডিকার বিক্রিয়া। বিজ্ঞানী বোরোডিন হান্স ডিকারের নাম অনুযায়ী এর নাম হয়েছে কি, হান্স ডিকার বিক্রিয়া। এটা তোমরা আলাদা করে লিখে রাখো, এটা নেম রিয়াকশানের মধ্যে পড়ছে, ঠিক আছে? এই বিক্রিয়া সব থেকে বেশি গুরুত্ব যেটা হলো সেটা হচ্ছে এই বিক্রিয়াতে দেখো যে ব্রোমো অ্যালকেনটা তৈরি হচ্ছে, সেই ব্রোমো অ্যালকেনে আমরা যে কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার লবণ নিয়েছিলাম তার থেকে একটা কার্বন সংখ্যা কম আছে। এই জন্য এই বিক্রিয়াটি উচ্চতর হ্যালো অ্যালকেন থেকে নিম্নতর হ্যালো অ্যালকেন প্রস্তুতিতে কাজে লাগে। দেখো, এই সেম রিয়াকশন যদি তুমি আয়োডিনের উপস্থিতিতে করতে চাও তাহলে কি পাবো? আমরা আয়োডো অ্যালকেন না পেয়ে এস্টার পেয়ে যাব। এটাকে কি বলা হয়? এই রিয়াকশনের নাম হচ্ছে বার্ন বম সিমোনিনি বিক্রিয়া। এটাও একটা নেম রিয়াকশন। এখানে কি পেয়ে গেলাম? পাওয়ার কথা ছিল আয়োডো অ্যালকেন, হান্স ডিকার বিক্রিয়ার মতো, কিন্তু এখানে আমরা আয়োডো অ্যালকেন না পেয়ে পেয়ে যাব এস্টার। তাহলে আজ এখানেই শেষ হলো তোমাদের হাইড্রোকার্বন থেকে হ্যালো অ্যালকেনের প্রস্তুতি। এর পরের ভিডিওতে আমরা হ্যালো অ্যালকেনগুলোর প্রপার্টি সম্বন্ধে আলোচনা করব।